সোনার হরিণ না, সোনার হরিণ তো প্লাটিনামের হরিণ আমার মনে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। নতুন একটা স্টাডি ব্লগে সবাইকে মোস্ট ওয়েলকাম। সো আজকের ভিডিওটা আমি একদম অনেস্টির সাথে শুরু করছি। যদিও আমার প্রত্যেকটা ভিডিও আমি অনেস্টির সাথেই শুরু করি, কারণ আমি একদমই আর্টিফিশিয়াল কোনো কিছু পছন্দ করি না। ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড সাউন্ড যদি এসে থাকে, কারণ বাইরে হচ্ছে আজকে প্রচুর বাতাস হচ্ছে। শীত মোটামুটি কমেই গেছে, বাট এখন দেখতেছি যে অনেক বেশি বাতাস। তো শুকনা যে পাতাগুলো সেগুলো আসলে উড়ে উড়ে পড়ছে, এই জন্য আসলে সাউন্ডটা হচ্ছে। ভালোই লাগতেছে শুনতে। তো যেটা বলতেছিলাম যে আমি আর্টিফিশিয়াল কোনো কিছুই আসলে পছন্দ করি না। একটা স্টুডেন্টের লাইফে পড়াশোনার ক্ষেত্রে যে আপ অ্যান্ড ডাউন, সবসময় কিন্তু পড়াশোনা করতে একদমই ইচ্ছা করে না। কোনো দিন আমাদের ব্রেন অনেক বেশি অ্যাক্টিভ থাকে, সেদিন আমরা শুধু পড়েই যাই। আমার মনে হয় যে তখন শুধু পড়েই যাই, কোনো কিছু করতেও ভালো লাগে না, খাইতেও মন চায় না, গোসল করতে মন চায় না। সারাদিন আসলে বই নিয়ে বসে থাকতে ইচ্ছা করে। আবার কোনো কোনো দিন এরকমও যায় যে একদমই পড়াশোনা করতে ইচ্ছা করতেছে না, বাট তারপরেও কনসিস্টেন্সিটা ধরে রাখা। তো সব কিছু মিলায় আমি হচ্ছে আমার একটা রিয়েল লাইফের যে আমি পড়াশোনাটা করি সেই জিনিসটাই শেয়ার করি। তো আজকে হচ্ছে আমার টু ডু লিস্টে 4 নাম্বার দিন। তো বাংলাতে প্রথমে ছিল হচ্ছে পুরুষ এবং স্ত্রীর বাচক এবং দ্বিরুক্ত শব্দ, মানে 2টা টপিক রাখছি। তো এটা হয়ে গেছে, দ্বিরুক্ত শব্দটাও হয়ে গেছে। তো এখানে আমি আগে ফার্স্টে একটা ট্রিক দিয়ে নিই। আর এটা আমি কোথায় থেকে পড়ছি এখানেই লিখে রাখবো, কারণ এটা আমি পরে ভুলে যাই যে কোন জায়গা থেকে পড়ছি। তো এটা হচ্ছে পুরাণ বই থেকে পড়ছি, প্লাস অগ্রদূত। পুরাণ বুক প্লাস অগ্রদূত। ওকে। তারপরে এখন আছে হচ্ছে ইংলিশের অ্যাডভার্ব। আর এখন বাজে 8:20, আর আমি পড়াটা স্টার্ট করছি হচ্ছে 7:30টার দিকে। আমার ফার্স্ট স্লটটা শেষ হওয়ার পরে আমি হচ্ছে ইংলিশটা শুরু করছি, এটা আমার সেকেন্ড স্লট। তো লাস্ট কয়েকটা ভিডিওতে অনেকে আমাকে জিজ্ঞেস করছিল আমার প্রাইমারিতে রেজাল্ট আসছে কি না। তো আমার প্রাইমারিতে রেজাল্ট আসে নাই। তো এখানে আমি একটা কথা বলি, প্রাইমারি রেজাল্টটা নিয়ে আমার অনেক বেশি আশা ছিল, কারণ আমি জানি যে আমি কেমন এক্সাম দিছি। আমার একটা কনফিডেন্স ছিল যে না, অ্যাটলিস্ট আমার রেজাল্টটা আসবে। বাট আমার রেজাল্ট আসে নাই, যেটাতে আর আমি ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। হ্যাঁ, আমি অনেক বেশি হতাশ হয়ে গেছি যে এরকম আসলে হওয়ার কথা ছিল না। কারণ এক্সাম আমি খারাপ দিই নাই, বরং বের হয়ে মনে হচ্ছিল যে না, আমার একটা চান্স আছে। কিন্তু রেজাল্ট বের হওয়ার পর নামটা যখন তালিকায় ছিল না, তখন আসলে এত বেশি খারাপ লাগছিল। আমি এরকম খারাপ আমার কখনোই লাগে না। আমি এক্সাম দিছি, বাট এত খারাপ আমার কখনোই লাগে না। আমি বিসিএসও দিছি, তারপর আমার এতটা কষ্ট লাগে নাই। কিন্তু আমি হচ্ছে প্রাইমারি দিয়ে আমি অনেক বেশি ডিপ্রেসড হয়ে গেছি। তো এটা কিভাবে কি হলো আমি আসলে জানি না। আমার 70-এর উপরে হচ্ছে কাটমার্ক ছিল, বাট হয় নাই, এখন কিছু তো করার নাই। আমি অনেক ফেসবুক পেজগুলোতে দেখলাম যে একজন লিখছে যে আমার 75+ ছিল, তারপর আমার হচ্ছে রোল আসে নাই। আবার একজন দেখছি যে 50-55-তেও টিকে গেছে। তো এটা আসলে কিভাবে রেজাল্ট কিভাবে কি করছে আমি জানি না। তো আমার সাথে একজন এক্সাম দিতে গেছে, যার মার্ক কিন্তু আমার থেকেও কম ছিল, তার কিন্তু রেজাল্ট আসছে, বাট আমার আসে নাই। তো এখানে আমি একটু লাকও বলবো, যে লাক আসলে ফেভার করে না। শুধু পড়াশোনা দিয়েই কিন্তু হয় না, যদি ভাগ্যে না থাকে তাহলে কোনোভাবে আসলে পসিবল হয় না। তো দুইটাই আসলে দরকার হয়। আর জব সেক্টরগুলোর যে অবস্থা সেটার কথা তো আর কি বলবো, দুর্নীতিতে আসলে সব দিকে ভরা। তো এখন সরকারি চাকরিটা, আগে শুনতাম যে সোনার হরিণ, তো তখন একটা আশা ছিল, তারপরে একটা আশা মানুষের থাকে। কিন্তু এখন দেখতেছি যে না, সোনার হরিণ না, সোনার হরিণ তো প্লাটিনামের হরিণ আমার মনে হচ্ছে এখন সরকারি চাকরি পাওয়াটা। তো যাই হোক, এত কিছুর মধ্যে আমি মানে এত ভেঙে পড়ছিলাম, আমার বাসাতেই থাকতে ইচ্ছা করতেছিল, আমার কান্না পাচ্ছিল সত্যি কথা। আমার আব্বু যখন জিজ্ঞেস করছিল তখন আমি বলছিলাম যে না, আমার রেজাল্ট আসে নাই। তো ওই জিনিসটা আমার কাছে সব থেকে লজ্জাকর একটা মুহূর্ত ছিল, কারণ আমার কখনো এরকম হয় নাই, আমি এরকম ফিলই করি নাই। তো যাই হোক, পড়াশোনা করতে কিন্তু একদম ইচ্ছা করতেছিল না। তারপরেও আজকের রুটিনটা আমি হচ্ছে কমপ্লিট করছি। এটাই আমার সবথেকে বড় অ্যাচিভমেন্ট, যে এত কিছু হওয়ার পরও আমি ওই দিনেই কমপ্লিট করছি রুটিন। কিছু করার নাই, পড়তেই তো হবে, যেহেতু একবারই লাইনে আসছে, এটার শেষ দেখেই তো ছাড়তে হবে, তাই না? তো এখানে অ্যাডভার্বটা ছিল খুবই ছোট একটা টপিক, আর এটা আমি মাস্টার বই থেকে পড়ছি। এখান থেকে এতটুকু এতটুকু প্লাস এতটুকু। তো
এটা আমার পড়া হয়ে গেছে। এটা পৃষ্ঠা নাম্বার হচ্ছে 105। ওকে, তো এইখানে একটা প্রবলেম হচ্ছে, এখন আমার আছে ম্যাথের হচ্ছে রেখা, বাট কালকে আমি সূচক এবং লগারিদম যদিও রাখছিলাম, বাট শেষ করছিলাম জাস্ট সূচক। তো এই জন্য আজকে আমি লগারিদম করব, আর রেখাটা হচ্ছে কালকে যাব। মানে আমার যে ম্যাথের যে হচ্ছে টু ডু লিস্টটা আছে, প্রত্যেক দিনের যে টপিকগুলো রাখছি সেটা একদিন করে হচ্ছে আগাই যাবে। হ্যাঁ, যেমন আজকে হচ্ছে রেখা, বাট আজকে আমাকে করতে হবে লগারিদম। তারপরে কালকে যেমন আছে হচ্ছে কোণ, বাট কালকে আমাকে করতে হবে রেখা। তো এখন ম্যাথ করব। তো এটা সবাই জানে গত 30 তারিখে হচ্ছে বিসিএস এক্সাম ছিল। তো আমি অ্যাপ্লাই করছিলাম, অ্যাডমিটও ডাউনলোড করছি, যদিও অ্যাডমিট নিয়ে আমি অনেক বেশি কনফিউশনের মধ্যে ছিলাম। কারণ আমি এটা দেখছি যে পরীক্ষার অ্যাটলিস্ট এক সপ্তাহ আগে থেকে একটা হুলুস থুলুস ব্যাপার হয়ে যায়। বিভিন্ন গ্রুপে হচ্ছে, বিভিন্ন পেজে বিসিএস নিয়ে কথাবার্তা বলা হয়। ইনফ্যাক্ট মেসেজ করা হয়, ফোনে মেসেজ করা হয়, কোথায় সিট পড়ছে কি না পড়ছে সব কিছুই আসলে বলে দেওয়া হয়। বাট আমি এক্সামের আগ পর্যন্ত কোনো মেসেজ পাই নাই। তারপরে আমি হচ্ছে অনলাইন থেকে ডাউনলোড করলাম, কিন্তু ওখানে একটা জিনিস নিয়ে আমি কনফিউশন ছিলাম যে ওখানে কোনো ডেট দেওয়া ছিল না, আর কোনো টাইমও উল্লেখ ছিল না। তো আমি তো অবাক হয়ে গেছি যে অ্যাডমিট কার্ডে অ্যাটলিস্ট এগুলো তো থাকে, বাট আমি ভাবছি, তখনও ভাবছি যে পরীক্ষা হয়তো হবে না। বাট সবাই বললো যে না, পরীক্ষা হবে। তারপরে হ্যাঁ, আমার ফ্রেন্ডরা অনেকেই হচ্ছে অ্যাপ্লাই করছিল, বাট ওরা কেউ অ্যাটেন্ড করে নাই। তো আমি আসলে এই ডিসিশন নেওয়ার জন্য খুবই দোটানার মধ্যে ছিলাম যে আমি যাব কি যাব না। আমার এক্সাম ছিল হচ্ছে রাজশাহীতে, আমি যেহেতু এখন বাসায় আছি, তো যাওয়া আসাটা বিষয় না। রাজশাহী যেহেতু সব কিছুই চিনি, তো ওইটা আসলে কোনো প্যারা না। তো আমি বিসিএস এ অ্যাটেন্ড করি নাই। এই ডিসিশনটা নেওয়া আমার জন্য খুব বেশি কিন্তু ইজি ছিল না। হ্যাঁ, আমি অনেক বেশি কনফিউশনের মধ্যে ছিলাম যে যাবো কি যাব না, যাবো কি যাব না। তো অনেক দোটানার মধ্যে ছিলাম। তো ফাইনালি আসলে ডিসিশন নিচ্ছিলাম যে না, আমি হচ্ছে অ্যাটেন্ড করব না, জানি না কি হবে, বাট অ্যাটেন্ড করব না। আমি ভাইয়াকেও ফোন দিয়েছিলাম, তো ভাইয়া বললো যদি তোর মন না চায় তাহলে দেওয়ার দরকার নাই। তো আমি আসলে ওইটাই ডিসিশন নিচ্ছি যে আমি যাব না। তো এখানে হচ্ছে অনেকেই ভাবে যে এক্সাম মানেই হচ্ছে বসে পড়া। হ্যাঁ, কিন্তু আমি বিশ্বাস করি এক্সাম দেওয়ার আগে নিজেকে মেন্টালি রেডি থাকতে হয়। আমি তখন পড়ছিলাম, কিন্তু ভেতরে কনফিডেন্সটা আসলে তৈরি হয়নি আমার, সত্যি কথা। আমি পড়েছি, বাট আমার যে একটা কনফিডেন্স থাকবে এক্সাম নিয়ে, তো ওই জিনিসটা আসলে আমার মধ্যে ছিল না। তো আমার তখন মনে হয়েছে যে শুধু আমি এক্সাম হলে গিয়ে শুধু এক্সামই দিব, বাট আমার এটাতে কোনো বেনিফিট আসবে না, কোনো কিছু হবে না। তো আমি আরও বেশি ডিপ্রেসড হয়ে যাই। মানুষ পরিশ্রম করার পরে যখন মানুষ সফলতাটা পায় না বা আশানুরূপ ফল পায় না, তখন মানুষ যে কষ্টটা মানে পায়, আমি চাচ্ছিলাম না যে ওই কষ্টটা আমি পাই। কারণ আমি প্রাইমারি পরীক্ষা দেওয়ার পরে খুব বেশি ভেঙে পড়ছিলাম। তবে বিসিএসটা দেওয়ার পরে আমি মেন্টালি ডিস্টার্ব হইতে চাচ্ছিলাম না, আমি ফোকাসলি আসলে একটু পড়াশোনাটা করতে চাচ্ছিলাম, এই জন্য আমি অ্যাটেন্ড করি নাই। এখানে আমার হচ্ছে ম্যাথ শেষ হয়ে গেছে। তো লগারিদম রেখা কেটে আমি লগারিদম দিছি। তো এইখানে আমি হচ্ছে সায়েন্সের বই থেকে লগারিদমটা করছি, প্লাস এখানে একটু দেখাই, এটা হচ্ছে গাজী মিজানুর রহমানের মানে প্রাইমারির বই। তো এখানে হচ্ছে প্রত্যেকটা টপিকের পরে প্রিভিয়াস ইয়ারে যতগুলো কোশ্চেন আসছিল প্রাইমারিতে সবগুলো কোশ্চেন দেওয়া আছে। যেমন এই যে এখানে হচ্ছে লগারিদম। তো এখানে হচ্ছে বিগত 14 বছরের প্রাইমারি নিয়োগ পরীক্ষায় আসা সকল প্রশ্ন, মানে লগারিদম থেকে যতগুলো কোশ্চেন আসছে বিগত 14 বছরে সবগুলো কোশ্চেন এখানে দেওয়া আছে। তো এইটাও আমি সলভ করছি, খুব বেশি না, জাস্ট এতটুকু। তো এটাও আমি সলভ করছি। আর এখন বাজে হচ্ছে 9টা, 9:30 বাজে। তো ওকে, আমার হচ্ছে ম্যাথও হয়ে গেছে। এখন আমি খাবো আগে সকালের, কারণ এখনও খাই নাই। পেটের মধ্যে আমার মনে হচ্ছে যে দৌড়াচ্ছে। এখন আমি বানাইতে আসছি হচ্ছে সকালের খাবার, যদিও আমার আম্মা বানাইছে। তারপরে হচ্ছে আমি ডিম ভাজতে আসছি, আমার স্পেশাল ডিম ভাজা। তো বাসায় আসার পরে রান্নাঘরে, হ্যাঁ
কি হলো? আচ্ছা, আমি হচ্ছে জ্বালাইতে পারতেছি না, এখন লাইট খুঁজতে হবে। তো 1000 বছর পরে আমি হচ্ছে এটা জ্বালাইতে পারছি। আর বাসায় আসার পরে রান্নাঘরে ওইভাবে আসা হয় না, বাট আজকে হচ্ছে নিজের জন্য একটু ডিম ভাজতে আসলাম। তো এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিব, আর আমরা খাই হচ্ছে সরিষার তেল। তো একটু তেল দিয়ে দিব। আর এখানে আমার বাটিটা দেখে অনেকে আবার বলতে পারে যে এই বাটি, দেখেন বাসায় আছি আর আমার আম্মারা কখনোই হচ্ছে ভালো জিনিস বের করতে দিবে না। হ্যাঁ, সুন্দর জিনিসগুলো তুলে রাখবে, সিরামিকের জিনিসগুলো, বাট বাসাতে যখন আমরা খাবো তখন এই হাবিজাবি জিনিসগুলো বের করে দেয়। তো আমি আসলে কোনো রকম রিস্ক নিতে যাচ্ছি না, মায়েরও খাইতে যাচ্ছি না। এই জন্য সামনে যেটা পাইছি এটা দিয়ে কাজ চালাই নিচ্ছি। তো একটু তেলটা গরম হোক। তো তেলটা গরম হয়ে গেছে। হয়নি, আচ্ছা হয়ে যাবে গরম, একটু ঢেকে দিব। কারণ হচ্ছে এখানে যেহেতু আমি টমেটো দিছি, তো একটু হালকা আছে এটা হবে, তাহলে ভালোভাবে সিদ্ধ হবে। তো এখন আমি এটা উল্টাই দিব। আচ্ছা, খুবই সাবধানে উল্টাইতে হবে। ওকে, কোনো ব্যাপার না, ভেঙে গেছে তো কি হয়েছে, দরকার হলে ঝুড়ি ঝুড়ি করে ফেলবে এটা। আমি ডিম ভাজতে পারি, বাট এখনই একটু এরকম হয়ে গেল। ঠিক আছে, তো এইটাও একটু উল্টাই দিই। তো এটা হচ্ছে আমার সকালের নাস্তা। যদিও আমার আম্মা সুজিও রান্না করছে, বাট আমি আজকে সুজি খাবো, কারণ আমার এখন সুজি খাইতে একদম ইচ্ছা করতেছে না। যদিও আমি মিষ্টি বেশি খাই, বাট সকালবেলা মন চাচ্ছে না খাইতে। ওকে, তো খাওয়া দাওয়ার পরে আবার পড়াটাই স্টার্ট করব। তো দেখা হচ্ছে খাওয়ার পরে। তো আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 10টা 41। আরে তো এখন পড়বো হচ্ছে সাবজেক্টিভ, কারণ সাবজেক্টিভটা রাতে পড়লে রাতে আমার হচ্ছে খুব ভালো পড়াশোনা হয় না। আমি 9টার মধ্যেই আসলে বেডে চলে যাই ঘুমানোর জন্যে। তো যাই হোক, এখন আমি সাবজেক্টিভ পড়বো। তো চলো শুরু করি। তো অনেকে আমার কাছে জানতে চাইছিল, মানে লাস্ট ভিডিওতে হচ্ছে আমার যে সাবজেক্টিভের জন্য আমি কোন বইটা পড়ি, যদিও এটা নিয়ে আমার শর্ট একটা ভিডিও করা আছে। তো এই ম্যানুয়াল সাবজেক্টিভ, এই বইটা ভালোই মোটামুটি, প্রত্যেকটা সাবজেক্টেরই হচ্ছে বের হয়েছে এই প্রকাশনের বই। তো অনেক ভালো, লাস্টের দিকে এমসিকিউ দেওয়া আছে। আর এটার প্রাইস কত নিয়েছিল আমার আসলে মনে নাই, তো আমি এটা হচ্ছে দামটা একটু দেখাই দিই। তো এখানে হচ্ছে 460 টাকা দেওয়া আছে। মেবি এটা কত নিয়েছিল, 380 কি 350 মনে হয়, এরকমই নিয়েছিল। তো আজকে আছি হচ্ছে অধ্যায় 7। তো চলো শুরু করি। তো এখন পড়তেছি আমি সাবজেক্টিভ, আর সব থেকে আমার টেনশনের জায়গা হচ্ছে এটাই, কারণ জেনারেলি যে টপিকগুলো আছে সেগুলো আসলে মোটামুটি আমাদের সবারই একটা ধারণা আছে যে কোন প্যাটার্নে আসলে কোশ্চেন হয়, কিন্তু সাবজেক্টিভটা আমাদের এর আগে কখনো আমরা এক্সাম দিই না বা এক্সাম হয় নাই। তো আমরা আসলে জানি না যে এমসিকিউ আকারে কেমন কোশ্চেন হবে। তো এই জিনিসটা কোথায় থেকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এটার সঠিক কোনো গাইডলাইন আমার জানা নাই। তো এই জন্য আসলে একটু টেনশনও কাজ করতেছে। তো এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমার বইটা আগে আমি ফুল দাগায় যাব, রিডিং পড়ে শুধু ফুল দাগায় যাব। তারপরে যে পরের বার যখন আমি পড়তে আসব তখন দাগানো যে লাইনগুলো আছে জাস্ট ওইগুলাই দেখব। আর এই বইয়ের লাস্টের দিকে এমসিকিউ দেওয়া আছে, সেগুলোও প্র্যাকটিস করব। তো আমি জানি না এটা আসলে আমার পড়ার সঠিক ওয়ে হচ্ছে কিনা, বা আরও কোনো কিছু অ্যাড করতে হবে কিনা। তো যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা যদি সাবজেক্টিভটা কিভাবে পড়তেছেন তারা আমাকে যদি একটু কমেন্ট করে জানাইতেন, তাহলে এটা আমার জন্য অনেক বেশি হেল্পফুল হইতো। যতগুলো কোশ্চেন আমি অ্যানালাইসিস করলাম কালকে, তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে ওখানে জাস্ট সংজ্ঞার মতো করে দেওয়া আছে। তো এতগুলা, মানে অর্থনীতিতে প্রচুর সংজ্ঞা, তো এতগুলা সংজ্ঞা পড়তে লাগলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তো আসলে যদি একটা সঠিক গাইডলাইন পাইতাম তাহলে আসলে ওইভাবে আগাইতাম। এখন কি আমার নোট করে পড়া উচিত নাকি অন্য কিছু করে পড়া উচিত, তো এটা আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা আসলে আপনাদের যে সাবজেক্টিভটা আছে ওইটা আপনারা কিভাবে পড়তেছেন।
তো সাবজেক্টিভের পড়ার ক্ষেত্রে আমার অনেক বেশি কনফিউশন কাজ করছে। আমি নেটে এরকম কোনো অনলাইন ক্লাসও পাচ্ছি না যেখানে আসলে আমি ভর্তি হয়ে যাব। যেহেতু এটা ফার্স্ট টাইম, তো আসলে কোনো আইডিয়া নাই কিভাবে কোশ্চেন করবে, কোন টাইপের কোশ্চেন করবে। তো এখানে কিছু এমসিকিউ দেওয়া আছে এই বইয়ের লাস্টের দিকে। তো এই এমসিকিউগুলো দেখে মানে পড়ে যতটুকু বুঝলাম যে এখানে শুধু সংজ্ঞা দেওয়া আছে যে এটার মানে কি, ওটার মানে কি, আর কত প্রকার কী কী, জাস্ট এইগুলাই দেওয়া আছে। বাট এটা নিয়ে আমি অনেক বেশি কনফিউশন আর অনেক টেনশনের মধ্যে আছি, কারণ অর্থনীতি সাবজেক্টটা অনেক বেশি কঠিন। কিন্তু আলহামদুলিল্লাহ আমার একাডেমিক লাইফে আমার ভালো লাগছে এই সাবজেক্টটা পড়তে, বেসিক্যালি আমার অনেক ভালো লাগছে। আর রেজাল্টও আমার ভালো আসছে, প্রত্যেকটা ইয়ারে আমার ফার্স্ট ক্লাস ছিল। যখন আমাকে ডিটেলস বা ব্যাখ্যা বলে লিখতে, তখন আমার কোনো প্রবলেম হয় না, চিত্র দিয়ে সুন্দর করে ওইটা আসলে বোঝা যায়। বাট এখন যেহেতু এমসিকিউ আকারে আসবে, তো এই জিনিসটা নিয়ে আমি অনেক বেশি কনফিউশন। যদি দুই একবার পরীক্ষা হইতো তাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে আসলে বোঝা যাইতো। বাট এটা আমাদের ফার্স্ট টাইম, তো হ্যাঁ এটা অনেক বেশি প্যারা লাগতেছে আমার কাছে। যাই হোক, পড়তে থাকি, দেখা যাক। আর অনলাইনে আমি ক্লাসও খুঁজতেছি, যদি আমি এরকম কোনো ক্লাস পেয়ে যাই তাহলে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি সার্চ দিয়ে দেখলাম, কিন্তু ওইটা শুধু লিখিত যে পরীক্ষা আগে হয়তো যেভাবে নিবন্ধনের জন্য ওগুলা দেওয়া আছে। বাট এমসিকিউ আকারে কীভাবে কোশ্চেন করবে, কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, এই টপিকের উপরে কোনো ভিডিও আমি পাচ্ছি না। তবে আমি যদি পেয়ে যাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমার হচ্ছে সাবজেক্টিভটা শেষ হয়ে গেছে। তো আজকে মোটামুটি রাতের আগে আমি মনে হয় সব কমপ্লিট করে ফেলবো। তো সাবজেক্টিভ এটা শেষ হয়ে গেছে। কলমে কালি হইতে চায় না কেন আমি বুঝি না, মানে যখনই ভিডিও করতে লাগি তখনই আমার সাথে এরকম কিছু হয়, মানে প্রেস্টিজের ফেরত করাই লাগবে। তো এখন আছে হচ্ছে পার্ক, সমুদ্র সৈকত, ঝর্ণা এবং জলপ্রপাত। এটা হচ্ছে ভূগোলের, প্লাস ভাষা আন্দোলন করবো আজকে বাংলাদেশ বিষয়াবলী থেকে। অ্যান্ড প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অবভিয়াসলি একটা করে সলভ করবো, বিসিএস প্লাস নিবন্ধন। তো এখন করব হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ। তো এটা হচ্ছে আমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা আমার সলভ হয়ে গেছে। কিন্তু এখানে আমি একটা জিনিস শেয়ার করি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করার পর আমার মাথা এত বেশি পেইন করতেছে, আমি আর এই দুইটা মনে হয় না কমপ্লিট করতে পারবো, কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগতেছে। তো আজকের মতো আমি হচ্ছে টু ডু লিস্টটা আমি কমপ্লিট করতে পারি না। দুইটা টপিক বাদ আছে, যেটা হচ্ছে ভূগোলের পার্ক, সমুদ্র সৈকত, ঝর্ণা এবং জলপ্রপাত, আর বাংলাদেশের হচ্ছে ভাষা আন্দোলন। তো এই দুইটা টপিক আসলে বাদ হয়ে গেছে। তো ওকে, কিছু করার নাই, কারণ শরীরে যদি সাথ না দেয় তাহলে। আমি এটা পড়তেছিলাম, তো হাফ পড়া হয়েছে, কিন্তু দেখছি যে মাথার মধ্যে কোনো কিছু ঢুকতেছে না, প্রচণ্ড ব্যাক পেন করতেছে আর মাথা পেন করতেছে। তো আমি এই দুইটা টপিক আজকের মতো বাদ দিয়ে দিব, আর আমার আজকের পড়াটা এখানেই শেষ করব। তো হচ্ছে যে এই টপিকটা আমি পরের দিনে, মানে 4 নাম্বার দিন আজকে 5 নাম্বার দিনে এই দুইটা টপিক সাথে অ্যাড করে নিয়ে এটা কমপ্লিট করব। তো হ্যাঁ, এরকমই হয়, প্রত্যেক দিন আসলে সমানভাবে যায় না, তারপরে আমি ট্রাই করছি যে সবগুলো কমপ্লিট করার। তো মোটামুটি আমি হ্যাপি, কারণ ম্যাক্সিমাম বক্সে আমার হচ্ছে লাল টিকমার্ক। তো দুইটা টপিক বাদ আছে, এটা কোনো ব্যাপার না, আমি হচ্ছে পরবর্তীতে এটা কমপ্লিট করে নেব। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে এটা কমেন্ট করে জানাবেন। আর কীভাবে ভিডিও দিলে আপনাদের ভালো হয়, সুবিধা হয়, সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর কার কার প্রাইমারিতে রেজাল্ট আসছে, কে কে বিসিএস এ পরীক্ষা দিলেন 50তম, সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর পরীক্ষা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই আপনারা অনেক বেশি ভালো থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন যেন আমার এত ঘন ঘন মাথা পেন না হয়। তো ওকে, টাটা। কি হলো? আচ্ছা, আমি হচ্ছে জ্বালাইতে পারতেছি না, খুবই সাবধানে উল্টাইতে হবে।